প্রেগন্যান্সিতে লিভারের কি কি সমস্যা হয়? প্রেগন্যান্সিতে লিভারের সমস্যাগুলোকে আমরা খুব সাধারণভাবে তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে সমস্যাগুলো মায়েদের আগে থেকেই আছে, প্রেগন্যান্সি আসার আগে থেকেই কিছু সমস্যা যাদের থাকে তারা একটা গ্রুপ। দ্বিতীয়ত হচ্ছে কিছু সমস্যা প্রেগন্যান্সিতে নতুন করে হচ্ছে, কিন্তু সেগুলো নট ইউনিক টু প্রেগন্যান্সি, মানে শুধুমাত্র যে প্রেগন্যান্সিতে হতে পারে তা নয়, যেমন ভাইরাল হেপাটাইটিস, লিভারের ইনফেকশন। তৃতীয়ত হচ্ছে যে সমস্যাগুলো ইউনিক টু প্রেগন্যান্সি, শুধুমাত্র গর্ভবতী মহিলাদেরই সেই সমস্যাগুলি হয়, অন্য কারোর হয় না। আমরা সবার আগে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইবো, ভাইরাল হেপাটাইটিস। প্রেগন্যান্সিতে এমন একটি সমস্যা, যে ইনফেকশন লিভারে হতে পারে প্রেগন্যান্সির সময়, কিন্তু অন্যান্য নন প্রেগন্যান্ট উইমেন বা পুরুষদের সবারই হতে পারে ভাইরাল হেপাটাইটিস। আর কিছু সমস্যা যে সমস্যাগুলো মায়েদের আগে থেকেই আছে, যেমন লিভারের ভাস্কুলার ডিসঅর্ডার বা লিভারের সিরোসিস। অ্যালবুমিনের মাত্রা রক্তে কমে প্রেগন্যান্সিতে, তার কারণ হিমোডাইলিউশন, ডাইলিউট হয়ে যায়। গ্লোবিউলিন বলে আরেকটি উপাদান আছে, সেটা যাদের ইলেকট্রি হয়েছে তারা ইলেকট্রি রিপোর্টটা সামনে নিলেই বুঝতে পারবো যে অ্যালবুমিন, গ্লোবিউলিন এবং টোটাল প্রোটিন, এই তিনটে ভাগে রিপোর্ট দেওয়া হয়। গ্লোবিউলিনের মাত্রা মোটামুটি একই থাকে, তার কারণ হচ্ছে আলফা এবং বিটা গ্লোবিউলিন যেগুলো আছে সেগুলো বাড়ে। লিভার সংক্রান্ত উপসর্গ সব থেকে কমনলি যেটা হয় সেটা হচ্ছে বমি বমি ভাব এবং বমি পাওয়া। সেটা প্রেগন্যান্সি বা গর্ভাবস্থার শুরুর দিকে, ফার্স্ট ট্রাইমেস্টারে সব থেকে বেশি হয়। সেটাকে আমরা খুব সাধারণভাবে মর্নিং সিকনেস বলে জানি, এবং অতিরিক্ত মাত্রায় হলে সেটাকে আমরা বলি হাইপারেমেসিস গ্রেভিডেরাম বা এইচজি। মহিলারা যখন প্রেগন্যান্ট হন তখন এই ধরনের সমস্যাগুলি ম্যানিফেস্ট করতে পারে, এবং এক্ষেত্রে পেটে ব্যথা একটি অতি গুরুত্বপূর্ণ সিমটম। তো প্রেগন্যান্সিতে যদি হঠাৎ করে পেটে ব্যথা হয়, তো সেটা কিন্তু অবশ্যই খুব ভালো করে ইনভেস্টিগেট করে দেখা দরকার। নমস্কার, আজকে একটু আলাদা হবে আমাদের পডকাস্ট। জেনারেলি আমাদের ইংলিশে হয়, কিন্তু অনেকের কথা শুনে আজকে আমরা আমাদের পডকাস্টটা বাংলাতেই করছি। আমি ডক্টর রিয়া সাহা, এমডি মেডিসিন, আর আমাদের সাথে আছেন ডক্টর কৃষ্ণানু বণিক, ডিএম গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এন্ড গোল্ড মেডেলিস্ট। আর আজকে আমাদের টপিক হলো প্রেগন্যান্সিতে লিভারের সমস্যা। প্রেগন্যান্সি একটা অতি সেনসিটিভ ইস্যু, এবং এখানে বিশেষ কিছু প্রবলেমস মায়েদের হয়, এবং অনেক এক্সিস্টিং প্রবলেমস এর বাড়াবাড়ি হয়, নতুন করে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে। আমাদের যেহেতু লিভার এবং গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজ নিয়ে আলোচনা, আমরা প্রেগন্যান্সিতে এই ইস্যুগুলো কিভাবে বাড়াবাড়ি হয় বা কিরকম পর্যায়ে যায় সেই নিয়ে আমাদের আজকের আলোচনাটা রাখছি। তো শুরু করা যাক। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। তো আজকে আমাদের টপিক নিয়ে আমরা শুরু করি স্যার। প্রেগন্যান্সিতে লিভারের কি কি সমস্যা হয়? এই যেমন তুই বললি যে প্রেগন্যান্সিতে লিভারের সমস্যাগুলোকে আমরা খুব সাধারণভাবে তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে সমস্যাগুলো মায়েদের আগে থেকেই আছে, প্রেগন্যান্সি আসার আগে থেকেই কিছু সমস্যা যাদের থাকে তারা একটা গ্রুপ। দ্বিতীয়ত হচ্ছে কিছু সমস্যা প্রেগন্যান্সিতে নতুন করে হচ্ছে, কিন্তু সেগুলো নট ইউনিক টু প্রেগন্যান্সি, মানে শুধুমাত্র যে প্রেগন্যান্সিতে হতে পারে তা নয়, যেমন ভাইরাল হেপাটাইটিস, লিভারের ইনফেকশন, তারা একটা গ্রুপ। আর তৃতীয়ত হচ্ছে যে সমস্যাগুলো ইউনিক টু প্রেগন্যান্সি, শুধুমাত্র গর্ভবতী মহিলাদেরই সেই সমস্যাগুলি হয়, অন্য কারোর হয় না। তো এই তিন ধরনের সমস্যা থাকে প্রেগন্যান্সিতে। আজকে আমরা সবার আগে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইবো, যে ভাইরাল হেপাটাইটিস। প্রেগন্যান্সিতে এমন একটি সমস্যা, যে ইনফেকশন লিভারে হতে পারে প্রেগন্যান্সির সময়, কিন্তু অন্যান্য নন প্রেগন্যান্ট উইমেন বা পুরুষদের সবারই হতে পারে ভাইরাল হেপাটাইটিস। আর কিছু সমস্যা যে সমস্যাগুলো মায়েদের আগে থেকেই আছে, যেমন লিভারের ভাস্কুলার ডিসঅর্ডার বা লিভারের সিরোসিস। এগুলো যদি কোনো মহিলার থাকে, তারা প্রেগন্যান্ট হলে কোনো সমস্যা আসতে পারে কিনা, মানে হচ্ছে কোনো অতিরিক্ত সমস্যা আসতে পারে কিনা, বাচ্চার ক্ষেত্রে কি সমস্যা হতে পারে, মায়ের ক্ষেত্রে কি সমস্যা হতে পারে, সেই জিনিসগুলি নিয়ে আমরা আলোচনা করি। প্রেগন্যান্সিতে আমরা যে এলএফটি করি,
বা বাকি আরো অ্যাসোসিয়েটেড কি কি ব্লাড টেস্টে কি কি প্রবলেম বা কি কি চেঞ্জেস আসতে পারে? হ্যাঁ, এটা একটা ভীষণই গুরুত্বপূর্ণ বিষয় যে প্রেগন্যান্সিতে আমাদের রক্তের যে নর্মাল পরীক্ষাগুলি হয় সেই পরীক্ষাগুলিতে কিছু পরিবর্তন আসে এবং সেগুলি স্বাভাবিক। যেমন হিমোগ্লোবিনের মাত্রা কমে, এটা আমরা সবাই জানি। প্রেগন্যান্সিতে হিমোগ্লোবিনের মাত্রা কমে, তার প্রধান কারণ হচ্ছে হিমোডাইলিউশন, অর্থাৎ আমাদের দেহে নর্মালি যে রক্তের পরিমাণ থাকে, প্লাজমা তরল উপাদান যেটা থাকে, সেটা 50-70% বাড়তে পারে, বিশেষ করে সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারে, প্রেগন্যান্সির শেষের দিকে এবং ইমিডিয়েট পোস্টপার্টাম, বাচ্চা ডেলিভারি হওয়ার পর মুহূর্তেই। তো ব্লাড ভলিউম বেড়ে যাওয়ার ফলে হিমোগ্লোবিন কমে সাধারণত, তো সেটি স্বাভাবিকভাবেই কমে এক। আর লিভারের পরীক্ষায় কিছু পরিবর্তন আসে, যেমন প্রথমে যদি আমরা বিলিরুবিনের কথা ধরি, সেরাম বিলিরুবিন স্বাভাবিকভাবে একটু কম থাকে প্রেগন্যান্সিতে, কারণ ওই একই হিমোডাইলিউশন, দ্রবীভূত হয়ে যায়, ডিস্ট্রিবিউশন বেশি হয়। দ্বিতীয়ত হচ্ছে লিভার এনজাইমস, যেগুলি এএসটি, এএলটি অথবা অ্যালকালাইন ফসফেটেস। এবার এএসটি, এএলটি এই লিভার এনজাইমগুলি নরমালি থাকে, এর কোনো পরিবর্তন সাধারণত হয় না। অ্যালকালাইন ফসফেটেসের মাত্রা দ্বিতীয় বা তৃতীয় ট্রাইমেস্টারে বাড়ে। তার কারণ হচ্ছে তখন প্লাসেন্টা থেকেও অ্যালকালাইন ফসফেটেস তৈরি হয়। তো স্বাভাবিকভাবে আমরা যখন অ্যালকালাইন ফসফেটেস রক্তে বেশি থাকে তখন আমরা ভাবি যে পিত্তনালীর কোনো সমস্যা হচ্ছে কিনা। প্রেগন্যান্সির ক্ষেত্রে কিন্তু অ্যালকালাইন ফসফেটেস কিছুটা স্বাভাবিকভাবেই বাড়ে, সেটা তার মানেই পিত্তনালীর সমস্যা নয়। রক্তে এবার হচ্ছে লিভার থেকে যে প্রোটিনগুলো তৈরি হয়, যেমন অ্যালবুমিন, অ্যালবুমিনের মাত্রা রক্তে কমে প্রেগন্যান্সিতে, তার কারণ হিমোডাইলিউশন, ডাইলিউট হয়ে যায়। আর গ্লোবিউলিন বলে আরেকটি উপাদান আছে, সেটা যাদের এলএফটি হয়েছে তারা এলএফটি রিপোর্টটা সামনে নিলেই বুঝতে পারবো যে অ্যালবুমিন, গ্লোবিউলিন এবং টোটাল প্রোটিন এই তিনটে ভাগে রিপোর্ট দেওয়া হয়। গ্লোবিউলিনের মাত্রা মোটামুটি একই থাকে, তার কারণ হচ্ছে আলফা এবং বিটা গ্লোবিউলিন যেগুলো আছে সেগুলো বাড়ে, আর গামা গ্লোবিউলিন যেগুলি আছে সেগুলি কমে। তো ব্যালেন্সে মোটামুটি গ্লোবিউলিনের মাত্রা একই থাকে। এইগুলি হচ্ছে লিভার সংক্রান্ত চেঞ্জেস এবং তার ব্লাড টেস্টে কি রিফ্লেকশন। এগুলো তো গেল ব্লাড টেস্টের চেঞ্জেস। লিভার সংক্রান্ত কি কি উপসর্গ হতে পারে মায়েদের? লিভার সংক্রান্ত উপসর্গ সব থেকে কমনলি যেটা হয় সেটা হচ্ছে বমি বমি ভাব এবং বমি পাওয়া। সেটা প্রেগন্যান্সি বা গর্ভাবস্থার শুরুর দিকে, ফার্স্ট ট্রাইমেস্টারে সব থেকে বেশি হয়। সেটাকে আমরা খুব সাধারণভাবে মর্নিং সিকনেস বলে জানি, এবং অতিরিক্ত মাত্রায় হলে সেটাকে আমরা বলি হাইপারেমেসিস গ্রেভিডেরাম বা এইচজি। তো নজিয়া, ভমিটিং এবং কিছুটা খাবারে অনিচ্ছা, অ্যানোরেক্সিয়া, এগুলি হলো সব থেকে কমন সাধারণ লিভার রিলেটেড সিমটম যেগুলো প্রেগন্যান্সিতে হয়। এছাড়াও যেহেতু প্রেগন্যান্সির সময়ে রক্তের জমাট বাঁধার প্রবণতা বাড়ে, মানে প্রেগন্যান্সিকে আমরা বলি হাইপার কোয়াগুলেবল স্টেট, রক্ত বেশি জমাট বাঁধতে চায়। তো সেক্ষেত্রে গর্ভবতী মহিলাদের আগে থেকেই যদি লিভার বা খাদ্যনালীর শিরাতে কোনো জমাট বাঁধার, রক্ত জমাট বাঁধার সমস্যা থাকে, যেগুলিকে আমরা মেডিকেলের ভাষায় বলি স্প্লেনো মেসেন্ট্রিক থ্রম্বোটিক ডিসঅর্ডার, সেক্ষেত্রে যদি সেই ধরনের সমস্যা আগে থেকেই থাকে, কিন্তু দেখা গেল যে অনেক ক্ষেত্রেই সেগুলো আগে থেকে ডায়াগনোজ হয় না, সেগুলি যখন সেই ধরনের মহিলারা যখন প্রেগন্যান্ট হন তখন এই ধরনের সমস্যাগুলি ম্যানিফেস্ট করতে পারে, এবং এক্ষেত্রে পেটে ব্যথা একটি অতি গুরুত্বপূর্ণ সিমটম। তো প্রেগন্যান্সিতে যদি হঠাৎ করে পেটে ব্যথা হয় তো সেটা কিন্তু অবশ্যই খুব ভালো করে ইনভেস্টিগেট করে দেখা হবে। প্রথমে আপনি যেটা বললেন ভাইরাল হেপাটাইটিস, প্রেগন্যান্সিতে ভাইরাল হেপাটাইটিস কতটা প্রভাব ফেলতে পারে? প্রেগন্যান্সিতে আমরা কমন ভাইরাল হেপাটাইটিস যেগুলো হয়, যেমন হেপাটাইটিস এ, ই, হেপাটাইটিস বি, সি এবং ডি,
এগুলি তো প্রেগন্যান্সিতেও হতে পারে। তবে এই কমন হেপাটাইটিস গুলির মধ্যে সব থেকে বেশি প্রভাব ফেলতে পারে হেপাটাইটিস ই এবং হেপাটাইটিস বি। তার কারণ হচ্ছে হেপাটাইটিস ই এমন একটি সমস্যা যেটি সাইটোকাইন 2 গ্রুপের কিছু উপাদান শরীরে তৈরি করে প্রেগন্যান্ট মহিলাদের ক্ষেত্রে, এবং যার ফলে প্রেগন্যান্সিতে হেপাটাইটিস ই মারাত্মক আকার নিতে পারে। তো সেই কারণে হেপাটাইটিস ই ইনফেকশন প্রেগন্যান্সিতে হলে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং খুব ভালোভাবে দেখা প্রয়োজন। আর হেপাটাইটিস বি, যেহেতু হেপাটাইটিস বি এর প্রাদুর্ভাব বেশি আমাদের দেশে, বলা যায় মডারেট এন্ডেমিক জোন আমাদের ভারতবর্ষ, এবং হেপাটাইটিস বি তে ক্রনিক হেপাটাইটিস বি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সেক্ষেত্রে হেপাটাইটিস বিও অতি গুরুত্বপূর্ণ সমস্যা, সেটা প্রেগন্যান্সি হোক বা না হোক। এছাড়াও প্রেগন্যান্ট মহিলাদের ক্ষেত্রে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, যেটি নর্মালিও অন্য পেশেন্টদেরও হেপাটাইটিস করতে পারে, কিন্তু বিশেষ করে থার্ড ট্রাইমেস্টারে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস হেপাটাইটিস একটি অতি গুরুত্বপূর্ণ জিনিস, ইনফেকশন। দেখা যায় অনেক ক্ষেত্রে যে থার্ড ট্রাইমেস্টারের ক্ষেত্রে লিভার ফাংশনে অসুবিধা আছে, এসজিওটি বা এসজিপিটি যেগুলিকে আমরা এএসটিএলটি সাধারণভাবে বলে থাকি, সেগুলির মাত্রা 1000-2000 এর ওপর থাকছে। কিন্তু হেপাটাইটিস, কমন হেপাটাইটিস ভাইরাস যেগুলো, যেমন হেপাটাইটিস এ, বি, সি, ডি বা ই, এগুলি নেগেটিভ। সেই ক্ষেত্রে আমাদের ভাবতে হবে যে হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের একটা সম্ভাবনা থেকে যায়। তো হার্পিস থার্ড ট্রাইমেস্টারে হেপাটাইটিস লাইক এলএফটি তে হেপাটাইটিসের মতো ছবি পাওয়া যাচ্ছে, অথচ মায়ের বিলিরুবিন বেশি নেই, এসজিওটি এসজিপিটি অনেক বেশি। সেক্ষেত্রে কিন্তু হার্পিস সিমপ্লেক্স ভাইরাস একটি অতি গুরুত্বপূর্ণ ইনফেকশন, যেটা প্রেগন্যান্সিতে হয়। এটা হলে ভাইরাল হেপাটাইটিস, আইদার হেপাটাইটিস এ, বি, সি গ্রুপের ভাইরাস বা হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, যেটাতেই হোক না কেন, মায়েদের শারীরিক কি কি সমস্যা হবে এবং একই সঙ্গে এই ইনফেকশন গুলো বাচ্চাকে কি কি ভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে? প্রথমে বলি যে হেপাটাইটিস এ, বি, সি বা ই এগুলি হলে কি সমস্যা হতে পারে। হেপাটাইটিস এ তে দেখা যায় যে গর্ভবতী মহিলার কোনো অতিরিক্ত সমস্যা হয় না। যে সমস্যা হয় সেগুলো হেপাটাইটিস এ হলে নন প্রেগন্যান্ট মহিলাদের যেমন হতে পারে, বা একজন পুরুষ মানুষের, একজন বাচ্চার হলে যে সমস্যা হতে পারে, গর্ভবতী মায়েরও সেই একই সমস্যা হতে পারে। সুতরাং অতিরিক্ত সমস্যা কিছু হয় না। দ্বিতীয়ত হচ্ছে বাচ্চার কি সমস্যা হতে পারে। হেপাটাইটিস এ হলে বাচ্চার ক্ষেত্রেও, গর্ভবতী বাচ্চার ক্ষেত্রেও কোনো অতিরিক্ত প্রভাব পড়ে না। তো সুতরাং হেপাটাইটিস এ হলে অতিরিক্ত ভয় পাওয়ারও কিছু নেই। হেপাটাইটিস বি হলেও মায়ের ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত কোনো সমস্যা হয় না, কিন্তু বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে গর্ভবতী মায়ের থেকে বাচ্চার দেহে হেপাটাইটিস বি সংক্রমণ হতে পারে। এবার সেটা প্রেগন্যান্ট অবস্থাতেও হতে পারে, মানে গর্ভাবস্থাতেও হতে পারে, আবার জন্মের সময়ও হতে পারে। হেপাটাইটিস এ এর ক্ষেত্রে যেমন গর্ভবতী মা থেকে বাচ্চার দেহে সংক্রমণের সম্ভাবনা খুবই কম, কিন্তু পেরিনেটাল ট্রান্সমিশন হতে পারে। পেরিনেটাল ট্রান্সমিশন মানে হচ্ছে জন্মের সময় এবং তার আশেপাশের কিছু সপ্তাহ, আগের কয়েক সপ্তাহ এবং পরের কয়েক সপ্তাহ, এই সময়টুকুতে বাচ্চার দেহে হেপাটাইটিস এ ইনফেকশন যেতে পারে। হেপাটাইটিস বি ইনফেকশন কিন্তু গর্ভাবস্থাতেও যেতে পারে মা থেকে বাচ্চার দেহে, এবং পেরিনেটাল ট্রান্সমিশনও হতে পারে। পেরিনেটাল মানে হচ্ছে জন্মের সময়কার যে সময়টুকু, সেই সময়। হেপাটাইটিস সি এর ক্ষেত্রেও কোনো অতিরিক্ত সমস্যা, বাচ্চা বা মায়ের গর্ভাবস্থায় মায়ের কোনো অতিরিক্ত সমস্যা হয় না, কিন্তু হেপাটাইটিস সি এরও ট্রান্সমিশন হতে পারে, গর্ভাবস্থাতেও হতে পারে, পেরিনেটাল ট্রান্সমিশনও হতে পারে। হেপাটাইটিস ই এর ক্ষেত্রে কিন্তু পিকচারটা একটু আলাদা। যেটা বললাম যে মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে অতিরিক্ত রিস্ক থাকে, তার কারণ হেপাটাইটিস ই ইন্টারফেরন সাইটোকাইন 2 গ্রুপের একটি উপাদান তৈরি করে, যেটি ইউনিক এবং অতিরিক্ত পরিমাণে মায়ের দেহে তৈরি হয়। তার ফলে
মায়ের অ্যাকিউট ফালমিন্যান্ট হেপাটাইটিস হওয়ার সম্ভাবনা হেপাটাইটিস ইতে বেশি। এবং যদি ফালমিন্যান্ট হেপাটাইটিস হয়, অর্থাৎ খুব তীব্র হেপাটাইটিসের সংক্রমণ, সেক্ষেত্রে গর্ভাবস্থায় বাচ্চার উপরও সেই তার প্রভাব পড়তে পারে। তো এই কমন হেপাটাইটিস গ্রুপগুলির মধ্যে হেপাটাইটিস ইতেই সব থেকে সিভিয়ার বা সব থেকে গভীর ইনফেকশন হতে পারে ইন কম্পারিজন টু নন প্রেগন্যান্ট অ্যান্ড আদার জেনারেল পপুলেশন। এইখান থেকে ফিটাসকে বা গর্ভাবস্থায় থাকাকালীন বাচ্চাকে কিভাবে প্রোটেক্ট করা যেতে পারে, বা বাচ্চার জন্মের পরেও বাচ্চার কি প্রিকশন নেওয়া যেতে পারে? প্রথমে বলি যে প্রিভেনশন। হেপাটাইটিসকে কি প্রিভেন্ট করা যায়? হেপাটাইটিস ইনফেকশন হওয়াটা কি প্রিভেন্ট করা যায়? তো আমরা জানি যে হেপাটাইটিস এ এবং ই এগুলি হচ্ছে ওয়াটারবর্ন ডিজিজ। মানে অপরিচ্ছন্ন জল, অপরিচ্ছন্ন হাত, যারা ফুড হ্যান্ডলার, সেই রকম সংক্রামিত জায়গা থেকে হেপাটাইটিস এ বা ই ছড়ায়। সুতরাং প্রেগন্যান্সিতে পরিষ্কার জায়গায় খাওয়া এবং পরিষ্কার জল খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির ক্ষেত্রে তো সেটা অধিকাংশ ক্ষেত্রেই মেনে চলা সম্ভব হয়, কিন্তু বাইরে যখন আমরা খাই, বাইরের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, বাইরের খাবার ক্ষেত্রে, যে পরিষ্কার জায়গায় খাওয়া এবং পরিষ্কার জল খাওয়া, দরকার হলে বাড়ি থেকে জল ক্যারি করা নিজের সাথে। তো সেই জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেগন্যান্সিতে, যাতে হেপাটাইটিস এ বা ই জাতীয় ইনফেকশন না হয়, সেটা প্রিভেন্ট করার জন্য। হেপাটাইটিস বি এর ক্ষেত্রে প্রেগন্যান্সি আসার আগেই হেপাটাইটিস বি টেস্ট করা উচিত। এবং যদি প্রেগন্যান্ট মহিলাদের ক্ষেত্রে হেপাটাইটিস বি এর স্ট্যাটাস জানা না থাকে, তাহলে 12 সপ্তাহের আগে অবশ্যই হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি পরীক্ষা করা উচিত। 12 সপ্তাহের আগে যদি হেপাটাইটিস বি পরীক্ষা করে পাওয়া যায় যে হেপাটাইটিস বি পজিটিভ, তখন আমরা সেটাকে কি করি, তখন ভাইরাল লোড এবং হেপাটাইটিস বি ভাইরাসের ই অ্যান্টিজেন বলে একটি রক্তের পরীক্ষা হয়। এই দুটি জিনিস দিয়ে আমরা সেই মায়েদেরকে মনিটর করি। এবং যদি থার্ড ট্রাইমেস্টারে, অর্থাৎ 20 সপ্তাহের ওপরে হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ রক্তে 2 লক্ষ ইউনিটের বেশি থাকে পার এমএলএ, এবং প্রেফারেবলি যদি এর সাথে হেপাটাইটিস ই অ্যান্টিজেন পজিটিভ থাকে, তাহলে দেখা যায় যে মায়ের থেকে বাচ্চার দেহে ট্রান্সমিশনের সম্ভাবনা প্রায় 90%, যেটা হেপাটাইটিস বি ভাইরাসের ডিএনএ কম থাকলে বা ই অ্যান্টিজেন নেগেটিভ থাকলে সেই সম্ভাবনা হচ্ছে 10 থেকে 20%। সেক্ষেত্রে, অর্থাৎ যদি হেপাটাইটিস বি এর ডিএনএ 2 লক্ষের বেশি থাকে এবং প্রেফারেবলি তার সাথে যদি ই অ্যান্টিজেন পজিটিভ থাকে থার্ড ট্রাইমেস্টারে 20 সপ্তাহের উপরে, তখন আমরা কিছু হেপাটাইটিস বি এর জন্য ওষুধ আমরা মাকে খেতে বলি, যার ফলে সেই ট্রান্সমিশনের সম্ভাবনা শতকরা 5% কম হয়ে যায়। তো খুবই এফেক্টিভ। এটা হচ্ছে হেপাটাইটিস বি। হেপাটাইটিস সি এর ক্ষেত্রে তেমন কোনো প্রিভেন্টিভ মেজার নেই। যদি হেপাটাইটিস সি ইনফেকশন থাকে, প্রেগন্যান্সির আগে জানা যায়, তাহলে হেপাটাইটিস সি এর ক্ষেত্রে ট্রিটমেন্টের ক্ষেত্রে একটি সুবিধাই হলো যে হেপাটাইটিস সি ইজ কমপ্লিটলি কিউরেবল। এখন যে ওষুধগুলো আছে, নতুন ডিরেক্টলি অ্যাক্টিং অ্যান্টিভাইরাল ড্রাগস, সেই মেডিসিনগুলি দিয়ে 12 সপ্তাহ চিকিৎসা করলে সম্পূর্ণরূপে হেপাটাইটিস সি নির্মূল করা যায়। সুতরাং প্রেগন্যান্সির আগে যদি হেপাটাইটিস সি পজিটিভ এই কথাটা জানা যায়, তাহলে আমরা পেশেন্টদেরকে অ্যাডভাইস করি যে তারা হেপাটাইটিস সি এর চিকিৎসা কমপ্লিট করে তারপর প্রেগন্যান্সি প্ল্যান করতে। কিন্তু যদি হেপাটাইটিস সি এর পজিটিভ রেজাল্ট প্রথমবার প্রেগন্যান্ট অবস্থাতে আসে, সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যে যদি পেশেন্টের খুব শারীরিক সমস্যা কিছু না থাকে, সেক্ষেত্রে ট্রিটমেন্ট দেব কি দেব না, দেয়া হবে কি হবে না, এটা ডিপেন্ড করে প্রত্যেক ইন্ডিভিজুয়াল পেশেন্টের উপর। সেখানে কোনো নির্দিষ্ট গাইডলাইন নেই। তার কারণ হচ্ছে এখন যে নতুন মেডিসিনগুলো হেপাটাইটিস সি এর জন্য আছে, সেগুলির পুরোপুরি সেফটি ডেটা এখনো আমাদের কাছে নেই। তো সব থেকে
ভালো উপায় হেপাটাইটিস সি প্রিভেন্ট করার জন্য যে হেপাটাইটিস সি পরীক্ষা প্রেগন্যান্সির আগেই করিয়ে নেওয়া উচিত, এবং যদি হেপাটাইটিস সি ইনফেকশন থাকে সেক্ষেত্রে ওষুধ খেলে সম্পূর্ণরূপে সেটা সেরে যায়। করে ট্রিটমেন্ট 3 মাস, ইটস নট আ লং টাইম। 12 সপ্তাহের ওষুধ চিকিৎসা সম্পূর্ণ করে তারপরে প্রেগন্যান্সি নেওয়া উচিত। হেপাটাইটিস ই এর ক্ষেত্রে প্রিভেনশনই একমাত্র উপায়, কারণ হেপাটাইটিস ই এর কোনো স্পেসিফিক চিকিৎসা নেই, এবং হেপাটাইটিস ই এর এই প্রেগন্যান্সির উপর যে মারাত্মক প্রাদুর্ভাব সেটা প্রিভেন্ট করারও কোনো স্পেসিফিক কোনো ওষুধ নেই। সুতরাং হেপাটাইটিস ই এর থেকে বাঁচার উপায় হচ্ছে তার প্রিভেনশন, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় খাওয়া এবং পরিষ্কার জল পান করা। এগুলি হচ্ছে হেপাটাইটিস ই থেকে নিজেকে এবং গর্ভের শিশুকে বিপদমুক্ত রাখার। এবং এই লিভার ডিজিজ গুলোর ক্ষেত্রে, পার্টিকুলারলি ভাইরাল হেপাটাইটিস এর ক্ষেত্রে ব্রেস্ট ফিডিং এ কি কোনো সমস্যা হতে পারে? সাধারণত ব্রেস্ট ফিডিং এর কোনো সমস্যা হয় না, কোনো হেপাটাইটিসেই ব্রেস্ট ফিডিং কন্ট্রাইন্ডিকেটেড নয়। তো সুতরাং হেপাটাইটিস এ, ই অথবা বি, সি বা ডি যে কোনো হেপাটাইটিসই হোক, ব্রেস্ট ফিডিং করাতে বারণ করা হয় না। সমস্ত হেপাটাইটিস এর ক্ষেত্রে প্রেগন্যান্সি এবং বাচ্চার মধ্যে সবথেকে বেশি তাহলে ইতে রিস্ক আছে, ফালমিনেট হেপাটিক ফেলিয়ারের রিস্ক রয়েছে। তাছাড়া আপনি যেরকম ডিসকাস করলেন, এই প্রিকশন নিয়ে অ্যাভয়েড করা যেতে পারে, এবং বি আর সির ক্ষেত্রে আগে থেকে সাবধান হয়ে ট্রিটমেন্ট শুরু করা যেতে পারে, বাচ্চাকে সম্পূর্ণরূপে প্রোটেক্ট করা যায়। সুতরাং মানে বটম লাইন হচ্ছে যে ভাইরাল হেপাটাইটিস এর ক্ষেত্রে কোনো একমাত্র হেপাটাইটিস সি ছাড়া কোনো পার্মানেন্ট কিওর না থাকলেও প্রিভেন্টিভ মেডিসিন এতটাই ওয়েল এস্টাবলিশড সায়েন্টিফিক যে হেপাটাইটিস থেকে কিন্তু গর্ভবতী মহিলা এবং গর্ভাবস্থার শিশুকে প্রায় সম্পূর্ণরূপে প্রোটেক্ট করা সম্ভব। আমাদের ইনফেকশন এবং হেপাটাইটিস নিয়ে আলোচনা করে এবার আসি সিরোসিস। সিরোসিস অফ লিভার অনেক সময় আগে থেকেই কারো থাকতে পারে, তো সেই ক্ষেত্রে মায়েদের প্রেগন্যান্ট হলে তার কতটা বেশি এফেক্টেড হতে পারে মায়েরা? সিরোসিস তো দুটি আমরা ব্রড ক্যাটাগরিতে ভাগ করি, কম্পেনসেটেড না ডিকম্পেনসেটেড। যদি কম্পেনসেটেড সিরোসিস হয়, অর্থাৎ সিরোসিস আছে, শরীরে লিভারের সমস্যা আছে, কিন্তু তার জন্য কোনো শারীরিক লক্ষণ, বহির্গত বাহ্যিক লক্ষণ কিছু নেই, সাধারণভাবে এই স্টেজটাকে আমরা বলি কম্পেনসেটেড সিরোসিস। অর্থাৎ লিভারের ক্ষমতা কম, কিন্তু সে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যেতে পারছে, কিছুটা হলেও চালিয়ে যেতে পারছে। তো সেক্ষেত্রে আমরা দেখি যে মহিলারা যদি প্রেগন্যান্ট হন, প্রেগন্যান্সিতে আলাদা করে বেশি অসুবিধা কিছু হয় না, তার শারীরিক ক্ষেত্রেও হয় না এবং গর্ভাবস্থার শিশুর ক্ষেত্রেও হয় না। কিন্তু যদি ডিকম্পেনসেটেড সিরোসিস থাকে, ডিকম্পেনসেটেড সিরোসিস অর্থাৎ যদি ভ্যারিসিয়াল ব্লিডিং হয় কারোর, অর্থাৎ রক্ত বমি বা কালো পায়খানা হয়, বা অ্যাসাইটিস হয়, পেটে জল জমা, বা ডিপ জন্ডিস, অথবা হেপাটিক এনসেফ্যালোপ্যাথি, তো সেক্ষেত্রে প্রেগন্যান্সি নেওয়ার আগে খুব ভালো করে তার ভালো এবং খারাপ দিকগুলো ভেবে নেওয়া দরকার। কারণ ডিকম্পেনসেটেড সিরোসিসের ক্ষেত্রেও 3টি স্টেজ থাকে, চাইল্ড এ, চাইল্ড বি এবং চাইল্ড সি, মানে কম থেকে অ্যাডভান্স স্টেজ। তো আমরা এটাই দেখে নেওয়ার চেষ্টা করি যে সেই সময় রোগী কোন স্টেজে আছে, এবং তার উপরেই আমরা প্রেগন্যান্সি নেওয়া উচিত হবে কিনা, সেফ হবে কিনা সেই অ্যাডভাইসটা দিতে পারি। কম্পেনসেটেড সিরোসিসের ক্ষেত্রে কিন্তু প্রেগন্যান্সি নেওয়ার কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই, মা প্রেগন্যান্ট হলেও আলাদা করে মায়ের বা বাচ্চার অসুবিধা হয়। তাহলে স্যার সিরোসিসের ক্ষেত্রে যদি সি স্টেজে হয়, এবিসির মধ্যে যদি সি হয়, যেটা অ্যাডভান্সড লিভার ডিজিজ, সেই ক্ষেত্রে মায়ের কি কি সমস্যা হতে পারে এবং বাচ্চার কি কি সমস্যা হতে পারে? প্রথমত যদি চাইল্ড সি সিরোসিস হয়, তো সেটাকে আমরা অ্যাডভান্সড সিরোসিসই বলি, এবং সেক্ষেত্রে প্রেগন্যান্সি না নেওয়াই বাঞ্ছনীয়। তার কারণ সেখানে ট্রিটমেন্টের অপশনও লিমিটেড, মায়ের ক্ষেত্রেও ট্রিটমেন্ট অপশন লিমিটেড,
এবং বাচ্চার ক্ষেত্রেও ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন, অর্থাৎ বাচ্চার ছোট হওয়া, বাচ্চার ডেভেলপমেন্ট ঠিক না হওয়া, এবং প্রিটার্ম লেবার, মিসক্যারেজ, এই সমস্যাগুলি হতে পারে চাইল্ড সি সিরোসিসের ক্ষেত্রে, যেখানে লিভার ফাংশন অত্যন্তই কম, কারণ লিভার আমাদের শরীরের একটি অতি গুরুত্বপূর্ণ অঙ্গ। মায়ের ক্ষেত্রে যে সমস্যা চাইল্ড সি সিরোসিসের, অ্যাডভান্স সিরোসিসের, সেগুলি তো অন্যান্য নন প্রেগন্যান্ট উইমেন অথবা জেনারেল পপুলেশনের মতোই সিমিলার, কিন্তু বাচ্চার ক্ষেত্রে এই সমস্যাগুলি হচ্ছে অতিরিক্ত সমস্যা, যেটি অ্যাডভান্স সিরোসিস বা চাইল্ড সি সিরোসিসে আসতে পারে। এক, এবং দ্বিতীয়ত হচ্ছে ডেলিভারির সমস্যা। ডেলিভারির সমস্যা কি ধরনের সমস্যা? কারণ দেখা যায় যে লিভার রিজার্ভ কম থাকলে নর্মাল ভেজাইনাল ডেলিভারিও কিন্তু রিস্কি, এবং সিজারিয়ান ডেলিভারিও রিস্কি। তার কারণ হচ্ছে প্রেগন্যান্সি যেহেতু হাইপার কোয়াগুলেবল স্টেট, সেখানে ব্লিডিং ম্যানিফেস্টেশন বা থ্রম্বোটিক ম্যানিফেস্টেশন, রক্তপাত বা রক্ত জমাট বাঁধার সমস্যা কিভাবে আসবে সেগুলো আগে থেকে প্রেডিক্ট করা মুশকিল, বিশেষত অ্যাডভান্সড সিরোসিসে। এবং যে কোনো অপারেশনের পরেই অ্যাডভান্সড সিরোসিসে ফার্দার ডিকম্পেনসেশনের একটা সম্ভাবনা থাকে, মানে লিভারের ফাংশন আরো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সিজারিয়ান সেকশনও যেহেতু একটি অপারেশন, সেক্ষেত্রে অ্যাডভান্সড সিরোসিস যদি হয় এবং তার জন্য সিজারিয়ান সেকশন করে বাচ্চার ডেলিভারি হয়, তারপরে মায়ের লিভারের ফাংশন আরো খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তো এই দুরকম সমস্যা, এক তো বাচ্চার স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা, এবং দ্বিতীয়ত হচ্ছে মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা, ইনক্লুডিং ডেলিভারি রিলেটেড যে সমস্যাগুলো। তৃতীয়ত হচ্ছে ডেলিভারির সময় যে আমরা অ্যানালজেসিক ব্যবহার করি, মানে ব্যথা কমানোর, ব্যথা উপশম হওয়ার যে ওষুধ, জেনারেলি আমরা ব্যবহার করি বেনজোডায়াজেপিন গ্রুপের ওষুধ। যেমন হালকা ঘুম পাড়ানোর জন্য আমরা মিডাজোলাম ব্যবহার করি। তো অ্যাডভান্স সিরোসিসের ক্ষেত্রে বেনজোডায়াজেপিন হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড, এবং বেনজোডায়াজেপিন হচ্ছে প্রেগন্যান্সি ক্যাটাগরি ডি। প্রেগন্যান্সি ক্যাটাগরি ডি হচ্ছে যেখানে বাচ্চার উপরেও প্রভাব আছে, যেটা হিউম্যান স্টাডিতে প্রমাণিত। তো সেই সমস্যাগুলির জন্য অধিকাংশ ওষুধই ঠিক মতো ব্যবহার করা যায় না। অ্যানেস্থেটিক ড্রাগস, সিডেটিভ মেডিসিনস, প্রি অপারেটিভ বা পার অপারেটিভ যে মেডিসিনস গুলো, সেগুলো কিন্তু আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারি না। তো সে কারণে অ্যাডভান্সড সিরোসিসে কেউ যদি প্রেগন্যান্সি বা গর্ভাবস্থায় ইচ্ছুক হন, সেক্ষেত্রে আগে থেকে ডাক্তারের পরামর্শ, লিভার বিশেষজ্ঞের পরামর্শ এবং গাইনিকোলজিস্টের পরামর্শ নিতে হবে। সিটিপি এ বা বি তে কি কি সমস্যা হতে পারে? সিটিপি এ বা বি ও লিভার সিরোসিসের ডিকম্পেনসেটেড স্টেজ, যদিও অতটা অ্যাডভান্স নয়। সেক্ষেত্রেও সি সিরোসিসের ক্ষেত্রে যে সমস্যাগুলো হতে পারে অতিরিক্ত মাত্রায়, সেগুলি এ বা বিতেও হতে পারে, কিন্তু সেক্ষেত্রে ট্রিটমেন্ট দেওয়ার জায়গা কিছুটা হলেও এই জন্যই বেশি চাইল্ড সি সিরোসিসের ক্ষেত্রে, কারণ লিভারের রিজার্ভ বা লিভারের ফাংশন কিছুটা হলেও বেটার। একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে ভ্যারিসিয়াল ব্লিডিং। তো কারণ যদি ভ্যারিসিয়াল ব্লিডিং এর হিস্ট্রি আগে থেকেই থাকে চাইল্ড এ বা বি সিরোসিসে, সেক্ষেত্রে প্রেগন্যান্সি নেওয়ার আগে ভ্যারিসিয়াল স্ক্রিনিং অত্যন্ত জরুরি। এন্ডোস্কোপি করে কোনো ইসোফেজিয়াল ভ্যারিক্স আছে কিনা, তার জন্য কোনো ব্যান্ডিং লাগবে কিনা, সেই চিকিৎসা অত্যন্ত জরুরি। এক, এবং যাদের ভ্যারিক্স আছে, ইসোফেজিয়াল ভ্যারিক্স আছে, অথচ আগে কখনো ব্লিডিং হয়নি, সেক্ষেত্রে আমরা প্রাইমারি প্রোফাইল্যাক্সিস ব্যবহার করি। প্রাইমারি প্রোফাইল্যাক্সিস কিছু ওষুধ দিয়ে করা যায়, যেমন বিটা ব্লকার গ্রুপের ওষুধ, প্রোপ্রানোলল, ন্যারোলল, এই জাতীয় ওষুধ নন সিলেক্টিভ বিটা ব্লকার, অথবা ভ্যারিসিয়াল ব্যান্ডিং এর মাধ্যমে করা যায়। তো যদি ওষুধ দিয়ে কোনো রোগী প্রেফার করেন যে আমি ওষুধ খাবো, ভ্যারিসিয়াল ব্যান্ডিং করাবো না, সেক্ষেত্রে প্রোপ্রানোলল বা ন্যারোলল হচ্ছে প্রেগন্যান্সি ক্যাটাগরি সি ওষুধ, যেখানে অ্যানিমাল স্টাডিতে পাওয়া গেছে যে গর্ভাবস্থার শিশুর ওপর প্রভাব আছে, কিন্তু হিউম্যান স্টাডিতে সেগুলোর কোনো এভিডেন্স পাওয়া যায়নি। যদিও প্রেগন্যান্সি ক্যাটাগরি সি ওষুধ, তারা প্রোপ্রানোলল বা ন্যাডোলল আমরা প্রেগন্যান্সিতে সেফলি
এখন অব্দি সেফলি ব্যবহার করা গেছে। তা সত্ত্বেও প্রেগন্যান্সির ক্ষেত্রে প্রাইমারি প্রোফাইলাইসিসে ইভিএল ব্যান্ডিং হচ্ছে বেস্ট। তো এই জিনিসগুলি মাথায় রাখতে হবে। অবশ্যই প্রেগন্যান্সিতে লিভার ডিজিজ কারোর আছে, সিরোসিস অফ লিভার আছে, জানা আছে আগে থেকে, এরকম কেউ প্রেগনেন্ট হতে চাইলে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের ওপিনিয়ন সাথে গাইনোকোলজিস্টের ওপিনিয়ন। থ্যাংক ইউ স্যার, আজকে অনেকটাই আমরা ডিসকাস করলাম, এর আরো আরেকটা পার্ট আসতে চলেছে। আজকের জন্য থ্যাংক ইউ স্যার।